কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 34তম বিসিএসে আসছে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা কয়টি ছিল? অ্যান্সারটা হবে মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা ছিল 4টি। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? অ্যান্সারটা হবে তুর্কি শাসনামলকে। কোন ঘটনার কারণে অন্ধকার যুগ শুরু হয়েছে বলে মনে করা হয়? যেহেতু অন্ধকার যুগ শুরু হয়েছে 1201 সাল থেকে, অর্থাৎ বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করে তখন থেকে অন্ধকার যুগ শুরু হয় বলে মনে করা হয়। অর্থাৎ অ্যান্সারটা হবে বখতিয়ার খলজির বাংলা বিজয়, এই কারণে অন্ধকার যুগ শুরু হয় বলে ধারণা করা হয়। মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল? মধ্যযুগের সাহিত্যধারা ছিল ধর্ম নির্ভর। ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায় বিভক্ত? শূন্য পুরাণ গ্রন্থটি মোট 51টি অধ্যায়ে বিভক্ত। শূন্য পুরাণ কোন যুগের সাহিত্যিক নিদর্শন? অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। নিরঞ্জনের উম্মা কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে শূন্য পুরাণের অংশ বিশেষ। হাত জোড় করিঙ্গা মাঙ্গে দান বারেক মহাত্মা রাখ সম্মান কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? অ্যান্সারটা হবে শেখ শুভদয়া থেকে গৃহীত হয়েছে। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো চর্যাপদ প্রাচীন যুগের, শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের, আর মনসা মঙ্গলও মধ্যযুগের। কিন্তু প্রাকৃত পেঙ্গল এটা হচ্ছে আধার যুগের, অর্থাৎ অন্ধকার যুগের সাহিত্যকর্ম। অ্যান্সারটা হবে প্রাকৃত পেঙ্গল। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বা প্রথম কাব্য কোনটি? অ্যান্সারটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন শ্রী বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করা হয়েছিল? উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে, অর্থাৎ একটা গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? 46তম বিসিএসে আসছে। সো কাকিল্লা গ্রাম বিখ্যাত ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হিসেবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? আবিষ্কৃত হয় 1909 সালে। খনার বচন এর মূল ভাব কি? 39তম বিসিএসে আসছে। সো খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। খনার খ্যাতির কারণ কি ছিল? খনার খ্যাতির কারণ ছিল বচন, অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের বচন তৈরি করতেন। এই বচনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ছিল? কৃষিকাজের জন্য উপযোগী ছিল ডাক ও খনার বচন। খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষিক্ষেত্র প্রাধান্য পেয়েছে। খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে? সমৃদ্ধি লাভ করে প্রাচীন যুগের শেষে।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1916 সালে। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? দেখেন, সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্পোরেশনে 2023 সালে আসছে। সো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? বড়াই ছিল রাধাকৃষ্ণের প্রেমের দূতী। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এক ধরনের নাট্য বা নাট গীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক কে? এর সম্পাদক বসন্ত রঞ্জন। কানু ছাড়া গীত নাই কোন যুগে সত্য ছিল? মধ্যযুগে। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড হচ্ছে 13টি। তার ভিতরে প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড নেই। আনসারটা হবে প্রণয় খণ্ড। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? আনসারটা হবে কালিদাস খণ্ড। বড়ু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদক কে? মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস। চণ্ডীদাস কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের কবি ছিলেন। প্রাচীনতম চণ্ডীদাস কে? প্রাচীনতম চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? 40তম বিশেষে আসছে। অ্যান্সারটা হবে ব্রজবলী ভাষা সম্পর্কিত। বৈষ্ণব পদাবলীতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়? দেখানো হয় স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের একটি প্রধান ধারা? প্রধান ধারা বৈষ্ণব পদাবলী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়? বলা হয় মধুর রস। কোন উক্তিটি সঠিক? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। গীত গোবিন্দম কোন ভাষায় রচিত? গীত গোবিন্দম সংস্কৃত ভাষায় রচিত। গীত গোবিন্দ এর রচয়িতা কে? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? সভাকবি ছিলেন 45তম বিসিসে আসছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন। কে বাংলা ভাষার কবি নন? অ্যান্সারটা হবে বাংলা ভাষার কবি নন জয়দেব। মধ্যযুগের কবি নন কে? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো মধ্যযুগের কবি নন জয়নন্দী। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? 45তম বিসিসে আসছে। অ্যান্সারটা হবে ব্রজবলী ভাষায়
বৈষ্ণব পদ রচনা করেন? বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে? সংগ্রহ করেছিলেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? অবাঙ্গালী কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ধারার কবি ছিলেন? তিনি বৈষ্ণব পদাবলীর কবি ছিলেন। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? আদি রচয়িতা বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি কে? 22তম বিসিএসে আসছে। সো পদাবলীর প্রথম কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? পদ রচনা করেন ব্রজবলী ভাষায়। ব্রজবলী বলতে কি বোঝায়? একরকম কৃত্রিম কবি ভাষাকে ব্রজবলী ভাষা বলা হয়। মৈথিলি এবং বাংলার মিশ্রণে যে ভাষা তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রজবলী ভাষা। ব্রজবলী ভাষার প্রবর্তক কে? ব্রজবলী ভাষার প্রবর্তক বিদ্যাপতি। ব্রজবলী একটি ভাষা। ব্রজবলী কোন স্থানের ভাষা? ব্রজবলী মথুরার ভাষা। ব্রজবলীতে কোন কবি পদাবলী রচনা করেন? অ্যান্সারটা হবে বিদ্যাপতি। এ ভাড়া বাদর মহভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার বিদ্যাপতির উপাধি। সুখের লাগিয়া এ ঘর বাদিনু অনলে পুড়িয়া গেল পদটি রচয়িতা কে? পদটি রচয়িতা জ্ঞানদাস। নিচের কোনজন বাংলা ভাষার কবি? বাংলা ভাষার কবি ছিলেন জ্ঞানদাস। কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? কবি গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? 40তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে ব্রজবলী ভাষায় রচিত। প্রাচীনতম চন্দ্রীদাস কে? প্রাচীনতম চন্দ্রীদাস বড়ু চন্দ্রীদাস। মৈথিলি কোকিল খ্যাত কে? অর্থাৎ মৈথিলি কোকিল কাকে বলা হয়? মৈথিলি কোকিল বলা হয় বিদ্যাপতিকে। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে? বিদ্যাপতি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? 44তম বিসিএসে আসছে আবারও। অ্যান্সারটা হবে মৈথিলি ভাষার। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। বৈষ্ণব পদকর্তা বা চন্দ্রীদাস কতজন? 3 জন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কে বলেছেন? এই কথাটি বলেছেন চন্দ্রীদাস। আবার একই প্রশ্ন আসতে থাকেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চরণটির রচয়িতা চন্দ্রীদাস। সই কে শুনাইল শ্যাম নাম পদটি রচয়িতা কি? পদটি রচয়িতা চন্দ্রীদাস। সই কেমনে ধরি বহিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া কার রচনা? দৃশ চন্দ্রীদাসের রচনা। রূপ লাগি আঁকি ধরে গুণে মন ভর কার রচনা? জ্ঞানদাসের রচনা।
মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? সবচেয়ে উল্লেখযোগ্য শাখা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগের নিদর্শন। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু ছিল মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? অর্থাৎ মঙ্গল কাব্যগুলো কেন রচনা করা হয়েছিল? অ্যান্সারটা হবে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভের কারণে মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়েছিল বলে ধারণা করা হয়। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা এবং চণ্ডীর। মঙ্গল কাব্যের কবি নন কে? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। মঙ্গল কাব্যের রচয়িতা নন কে? রচয়িতা নন বড়ু চণ্ডীদাস। মঙ্গল কাব্যে ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া। নিচের কোনটি লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য? লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য হচ্ছে চণ্ডী মঙ্গল। মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা কোনটি? মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা মনসা মঙ্গল। কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গল কাব্য রচিত? মনসা দেবীর কাহিনী নিয়ে মঙ্গল কাব্য রচিত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে ছিলেন? সবচেয়ে জনপ্রিয় কবি ছিলেন বিজয়গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? বিজয়গুপ্ত। মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। কে বলেছেন? বলেছেন বিজয়গুপ্ত। চণ্ডী মঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? চণ্ডী মণ্ডল কাব্যধারার প্রথম কবি হচ্ছে মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে? প্রধান বা শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা, অপশন অনুযায়ী অ্যান্সারটা হবে মুকুন্দরাম চক্রবর্তী। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম মনসা বিজয়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? 43তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে পদ্মা পুরাণ। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? অ্যান্সারটা হবে চাঁদ সওদাগর। মঙ্গল যুগের অর্থাৎ মধ্যযুগের সর্বশেষ কবি কে? মধ্যযুগের সর্বশেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? রচনা করেন অন্নদামঙ্গল। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি ছিলেন ময়ূর ভট্ট। এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? অ্যান্সারটা হবে রূপরাম চক্রবর্তী। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যামা পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? ময়ূর ভট্ট,
রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস এই প্রমুখ কবিরা কিন্তু ধর্মমঙ্গল কাব্যগ্রন্থের প্রণেতা। হাকন্দ পুরাণ গ্রন্থটি কার রচিত? অর্থাৎ হাকন্দ পুরাণ গ্রন্থটি লিখেছিলেন ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যধারায় অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? ভারতচন্দ্র রায়গুণাকর। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্রের উপাধি ছিল রায়গুণাকর। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? উপাধি দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ফুল্লুরার বারোমাস্যা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। চণ্ডীমঙ্গল কাব্য থেকে নিচের কোন কবিতাটি নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে কালকেতুর ভোজন। শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, গ্রাসগুলি তোলে জানতে আকিল তাল। কবিতাংশটি রচয়িতাকে? রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী ছিল? শিবের স্ত্রী ছিল। ফুল্লুরা চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে ফুল্লুরা। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র। কবি কঙ্কন কার উপাধি ছিল? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল। সাদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে। মনসামঙ্গল কাব্যের চরিত্র কোনটি? মনসামঙ্গল কাব্যের চরিত্র বেহুলা লক্ষিন্দর। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? সম্পদ মনসামঙ্গলের। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্যধারার কবি? চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? দেখেন একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে, তো একবার করে পড়ে রাখেন, কাজে লাগবে। অ্যান্সার হবে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি বা কাব্যগ্রন্থের কবি। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? অ্যান্সার হবে উজানি নগরের অধিবাসী ছিলেন। চণ্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরামের উপাধি কি? মুকুন্দরামের উপাধি ছিল কবি কঙ্কন। বারোমাস্যা কাকে বলে? বারোমাস্যা বলা হয় নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পুরিলে দেবালয় কি এড়ায় এই বিখ্যাত উক্তিটি কোন কবি করেছিলেন? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন 1760 সালে। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে? আনসারটা হবে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজ্যসভার কবি ছিলেন? তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। ভোরসুট পরগনার পাণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন কে? ভোরসুট পরগনার পাণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? এই মনোবাঞ্ছনাটি ছিল ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কবিতাংশটি কোন কবির? এটি ভারতচন্দ্র রায়গুণাকরের। একই প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এই প্রার্থনা ধ্বনিত হয়েছে? অ্যান্সার হবে অন্নদামঙ্গল কাব্যে। বড়ই প্রীতি বালির বাদ, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক সাদ, চরণ দুটি কার রচনা? এই চরণ দুটি রচনা করেছেন হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? একটু ব্যতিক্রম, এটা মনে রাখবেন। মানসিংহ ভবানন্দ উপাখ্যান ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য মঙ্গলের রচয়িতা কে? চৈতন্য মঙ্গলের রচয়িতা লোচন দাস। কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থের নাম কি? নাম শ্রী চৈতন্য চরিতামৃত। বাংলা সাহিত্যে প্রথম কোন ব্যক্তির জীবনী কাহিনী লেখা হয়? প্রথম জীবনী কাহিনী লেখা হয় শ্রী চৈতন্য দেবের। শ্রী চৈতন্য দেব কোন ধর্ম প্রচার করেন? শ্রী চৈতন্য দেব প্রচার করেন বৈষ্ণব ধর্ম। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? 40তম বিশেষে আসছে। অ্যান্সার হবে বৃন্দাবন দাস। প্রাক চৈতন্য যুগ হলো, প্রাক চৈতন্য যুগ হচ্ছে 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়। করসা শব্দের সমার্থক শব্দ কি? করসা শব্দের সমার্থক শব্দ রোজনা মশা। করসা কি? করসা শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ। অহিংস পরম ধর্ম কোন ধর্মের মূল মন্ত্র? বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? 41তম বিশেষে আসছে। অ্যান্সারটা হবে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্য গড়ে ওঠে। শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? বৃন্দাবন দাস। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? 36তম বিশেষে আসছে। চৈতন্য দেবের প্রভাব অপরিসীম। শ্রী চৈতন্য দেব কেন বিখ্যাত ছিলেন? শ্রী চৈতন্য দেব বিখ্যাত ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক হিসেবে। বাংলা সাহিত্যের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? সুবর্ণ যুগ বলা হয় চৈতন্য পরবর্তী যুগকে সুবর্ণ যুগ বলা হয়। বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। চৈতন্য যুগ ধরা হয় 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। বাংলা সাহিত্যের কোন যুগে কবিরা অনুবাদ সাহিত্য চর্চা শুরু করেন? অনুবাদ সাহিত্যের চর্চা শুরু করেন মধ্যযুগে। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? অ্যান্সারটা হবে প্রণয়োপাখ্যান কাব্য রচনার প্রচলন ঘটেছে। পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনুদিত হয়, এটির নাম কি? এটির নাম রামায়ণ।
বাল্মীকি শব্দের অর্থ কি? বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উইপোকার ঢিবি। প্রাচীনতম সাহিত্যকর্ম, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো প্রাচীনতম সাহিত্যকর্ম হচ্ছে রামায়ণ। রামায়ণ রচিত হয় কোন ভাষায়? রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কৃত্তিবাস ওঝাকে। কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়? ছাপা হয় 1802 থেকে 1803 সালে। মহাভারতের প্রথম অনুবাদক কে? মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? 31তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে কবীন্দ্র পরমেশ্বর পরাগলি মহাভারত গ্রন্থ অনুবাদ করেন। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন, অর্থাৎ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কাশিরাম দাসকে। মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে? বিখ্যাত এবং জনপ্রিয় আর শ্রেষ্ঠ অনুবাদক এই সবই অ্যান্সারটি হবে কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? বিভিন্নভাবে আসছে প্রশ্ন, অ্যান্সারটি হবে মহাভারতের অনুবাদক। রামায়ণের রচয়িতার নাম কি? রামায়ণের রচয়িতার নাম হচ্ছে বাল্মীকি। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? প্রথম রচনা করেন বাল্মীকি। বাংলা ভাষার প্রথম রামায়ণ অনুবাদ করেন কে? রামায়ণ প্রথম অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। মহাভারতের রচয়িতা কে? মহাভারতের রচয়িতা বেদব্যাস। মহাভারতের মূলে রয়েছে চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে কুরু ও পাণ্ডবের কাহিনী। মহাভারতে সংগঠিত যুদ্ধ কি নামে পরিচিত? অ্যান্সার হবে কুরুক্ষেত্র নামে পরিচিত। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে ছিলেন? চারটি অপশনের ভিতরে আনসারটি হবে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি ছিলেন এই চন্দ্রাবতী। রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। মধ্যযুগের কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? চন্দ্রাবতীর পিতার নাম ছিল দৃশ বংশীদাস। রামায়ণের অনুবাদক নয় কে? অর্থাৎ চারটি অপশনের ভিতর কে রামায়ণ অনুবাদ করেননি? অ্যান্সার হবে নিত্যানন্দ আচার্য। সীতা কোন মহাকাব্যের চরিত্র? সীতা রামায়ণের চরিত্র। কৃষ্ণ দৈবাপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন? বেদব্যাস হয়েছিল বেদের ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে তার নাম কৃষ্ণ দৈবাপায়নের নাম বেদব্যাস হয়েছিল।
মহাভারতের কথা অমিত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। চরণ দুটির রচয়িতা কে? এই চরণ দুটির রচয়িতা কাশিরাম দাস। দ্রৌপদী কে ছিলেন? 35তম বিসিএসে আসছে। মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী গান্ধারী চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? মহাভারতে পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময়ব্যাপী হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন ব্যাপী। শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা মালাধর বসু। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত বাংলায় অনুবাদ করেন কে? ভাগবত অনুবাদ করেন মালাধর বসু। কে প্রথম সমগ্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন? সমগ্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন। বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? 26তম বিসিএসে আসছে। সো তাপসমালা রচনা করেন ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়াখ্যান কোনটি? প্রথম প্রণয়াখ্যান হচ্ছে ইউটিউব জোলেখা। রোমান্টিক প্রণয়াখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন? প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। মধ্যযুগে লাইলি মজনু কাব্য কে অনুবাদ করেছিলেন? লাইলি মজনু কাব্য অনুবাদ করেছিলেন দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? লাইলি মজনু কাব্যের উপাখ্যান প্রাচীন সৌদি আরবের, অর্থাৎ আরবীয় লোকগাথা লাইলি মজনু কাহিনীর উৎস। দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান কোথায়? দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান চট্টগ্রাম অঞ্চলে। শাহনামা মৌলিক গ্রন্থটি কার, অর্থাৎ কে রচনা করেন? শাহনামা রচনা করেন ফেরদৌসী। শাহনামা কোন ভাষায় রচিত? শাহনামা ফার্সি ভাষায় রচিত। শাহনামা কোথাকার মহাকাব্য? শাহনামা হচ্ছে পারস্য বা ইরানের মহাকাব্য। বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে? বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে মধ্যযুগে। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনায়। প্রণয়োপাখ্যানগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রধান বৈশিষ্ট্য ছিল মানবিক প্রেম। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? প্রাচীনতম বাংলা কাব্য ইউটিউব জোলেখা। ইউটিউব জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন কে? অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? রাজকর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ সগীর। ইউটিউব জুলেখা কি জাতীয় রচনা? এটি হচ্ছে
রোমান্টিক কাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যান। কবি শাহ মোহাম্মদ সগিরের শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে তিনি দরবেশ বংশজাত ছিলেন। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কার লেখা? অর্থাৎ এই বিখ্যাত পংক্তির রচয়িতা আব্দুল হাকিম। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ এই কবিতাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? 46তম বিসিএস আসছে। সো এটি হচ্ছে আব্দুল হাকিমের নূরনামা কাব্যের অন্তর্ভুক্ত। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। কবিতাংশটি কার? আব্দুল হাকিমের নূরনামা কাব্যের অন্তর্ভুক্ত এটিও। আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ। নবীবংশ পুস্তকটি কোন কবির রচনা? নবীবংশ পুস্তকটি রচনা করেছেন সৈয়দ সুলতান। মধুমালতী কাব্যগ্রন্থের কবি কে? মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন, অর্থাৎ মধুমালতী কাব্যগ্রন্থ রচনা করেন মোহাম্মদ কবির। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যটির রচয়িতা কে? সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যগ্রন্থটির রচয়িতা দৌলত কাজী। রচুল বিজয়ের রচয়িতা কে? রচুল বিজয় রচনা করেন সাবিরিদ খান। গুল ই বকাওয়ালি গ্রন্থের রচয়িতা কে? গুল ই বকাওয়ালি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ মুকিম। কোনটি কবি জৈনন্দিনের কাব্যগ্রন্থ? দেখেন 45তম বিশেষে আসছে। সো কবি জৈনন্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে আরাকানের পূর্ব নাম কি ছিল? আরাকানের পূর্ব নাম ছিল রোসাং। বাংলা সাহিত্যে আরাকানকে কি নামে অভিহিত করা হতো? অভিহিত করা হতো রোসাঙ্গ নামে। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? বাঙালি বলতে গর্ববোধ করতেন আব্দুল হাকিম। তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। কোন কবির রচনা? আব্দুল হাকিমের রচনা। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন আব্দুল হাকিম। দেশি ভাষে কহ তাকে পাঞ্চলির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝই সানন্দে। এই কাব্যাংশটির কবি কে? অর্থাৎ এই পংক্তিটির রচয়িতা দৌলত কাজী। দৌলত উজির বাহরম খান বাংলা সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? 43তম বিশেষ লিখিত পরীক্ষা আসছে। সো অ্যান্সার ট্যাবে তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহের। দৌলত উজির বাহরম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? 38তম বিশেষে আসছে। সো দৌলত উজির বাহরম খান চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন। চন্দ্রাবতী কি? 38তম বিশেষে আসছে। সো চন্দ্রাবতী একটি
কাব্য। নসিরানামা কাব্য কার রচনা, অর্থাৎ নসিরানামা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? অ্যান্সার দেবে কবি মর্দন নসিরানামা কাব্যগ্রন্থটি রচনা করেছেন। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মধ্যযুগের কবি নন কবি কায়ক্রবাদ, তিনি ছিলেন আধুনিক যুগের কবি। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, আপে শব্দের অর্থ কি? আপে শব্দের অর্থ হচ্ছে স্বয়ং। ইউটিউব জলেখা সাহিত্যের লেখক কে? অ্যান্সারটা হবে আব্দুল হাকিম। কারবালা শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? অ্যান্সারটা হবে আব্দুল হাকিম কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতা। মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কি ছিল? মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম ছিল নাথ ধর্ম। নাথ সাহিত্যের প্রধান কবি কে? নাথ সাহিত্যের প্রধান কবি ছিলেন শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের প্রধান নিদর্শন কোনটি? নাথ সাহিত্যের প্রধান নিদর্শন ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান। জয়নবের সতীসা কে রচনা করেন? জয়নবের সতীসা রচনা করেন শেখ ফয়জুল্লাহ। জঙ্গনামা কাব্যের বিষয় কি, অর্থাৎ বিষয়বস্তু কি ছিল? জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু ছিল যুদ্ধ বিগ্রহ। কোনটি মর্সিয়া সাহিত্য? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে জঙ্গনামা মর্সিয়া সাহিত্য। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? দেখেন 45তম বিসিএসে আসছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তো চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সৈয়দ নুরুদ্দিন যুদ্ধকাব্যের অর্থাৎ জঙ্গনামা কাব্যগ্রন্থের রচয়িতা নয়। কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মর্সিয়া হচ্ছে শোকগীতি বা বিলাপ সঙ্গীত। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল, এটা দেখেন 44তম বিসিএসে আসছে। ভারতবর্ষে চিন্তার বিপ্লব ঘটেছিল। কাশিমের লড়াই গ্রন্থটি রচয়িতা কে? কাশিমের লড়াই গ্রন্থটি রচয়িতা শেরবাজ। কোন ধরনের কাব্যকে জঙ্গনামা বলা হয়? জঙ্গনামা বলা হয় যুদ্ধ বিগ্রহ কাব্যকে জঙ্গনামা বলা হয়। নাথ সাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন কে? সংগ্রহ ও সম্পাদনা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। রংপুর থেকে মানিক রাজার গান কে সংগ্রহ করেছিলেন? মানিক রাজার গান সংগ্রহ করেছিলেন জর্জ গিয়ারসন। নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত হয়েছে? নাথ গীতিকায় বর্ণিত হয়েছে রানী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী। কোনটি মর্সিয়া সাহিত্য? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মর্সিয়া সাহিত্য হচ্ছে জঙ্গনামা। মর্সিয়া সাহিত্যের আদি কবি কে? মর্সিয়া সাহিত্যের আদি কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। সতীসা বাংলা কোন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য? মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? 37তম বিসিএসে আসছে। নাথ ধর্মের কাহিনী অবলম্বনে লেখা। শেখ ফয়জুল্লাহ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি? অ্যান্সারটা হবে গৌরক্ষ বিজয়। নাথ গীতিকা ময়নামতির গানের রচয়িতার নাম কি? ময়নামতির গান রচনা করেছেন ভবানী দাস।
মরসিয়া কি? মরসিয়া শোক গীতি। মরসিয়া শব্দের অর্থ কি? মরসিয়া শব্দের অর্থ হচ্ছে শোক বা আহাজারি। মরসিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উৎপত্তি আরবি ভাষা হতে। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন? শুকুর মোহাম্মদ রাজশাহী জেলার অধিবাসী ছিলেন। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদের বাড়ি রাজশাহীর কোন গ্রামে? শুকুর মোহাম্মদের বাড়ি রাজশাহীর সিন্দুর কুসুম গ্রামে। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কবিকে? 37তম বিসিএসে আসছে। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কবি ছিলেন রামপ্রসাদ সেন। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহককে, অর্থাৎ বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক হলেন ডক্টর আশরাফ সিদ্দিকী। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছিলেন কে? অবদান রেখেছিলেন দীনেশ চন্দ্র সেন। বাংলাদেশের কোন লোকসঙ্গীতবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? অ্যান্সার হবে প্রফেসর মাজহারুল ইসলাম। জর্জ আব্রাহাম গ্যারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। ব্যালাড কি? 26তম বিসিএসে আসছে। ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতিকা। লোকসাহিত্য কাকে বলে? 4টি অপশন দেখতে পাচ্ছেন। লোকসাহিত্য বলতে বোঝায় লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, ছড়া, গান ইত্যাদিকে লোকসাহিত্য বলে। লোকসাহিত্য বলতে কি বোঝায়? তো একই রকম প্রশ্ন বিভিন্নভাবে আসছে। লোকসাহিত্য বলতে বোঝায় ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন ইত্যাদি। হারামণি কি আর হারামণির সংকলক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হারামণি হচ্ছে প্রাচীন লোকগীতি, আর এর সংকলন করেন মোহাম্মদ মনসুর উদ্দিন। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালাগান কোন নামে পরিচিত? গীতিকা নামে পরিচিত। ময়মনসিংহ গীতিকা কে সংকলন বা সম্পাদনা করেন? সংকলন এবং সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কি? সংগ্রহ করেন, 4টি অপশন দেখতে পাচ্ছেন। আনসারটা হবে দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়েছে? বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছে। ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক কে? ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার কবি বা রচয়িতা কে? 26তম বিসিএসে আসছে। মহুয়া পালার রচয়িতা দৃশ কানাই। মহুয়া গল্পটি কোন কাব্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত। দেওয়ান মদিনা অথবা দেওয়ানা মদিনার রচয়িতা কে? দেওয়ান মদিনার রচয়িতা মনসুর উদ্দিন। নদের সাদ কোন পালাগানের চরিত্র? নদের সাদ মহুয়া পালাগানের চরিত্র। দেওয়ান মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি? প্রধান পুরুষ চরিত্র দুলাল। নিচের কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? 4টি অপশন দেখতে পাচ্ছেন। আনসারটা হবে
জয়চন্দ্র চন্দ্রাবতী। দেওয়ান মদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকার অন্তর্গত। নিচের কোনটি চন্দ্রকুমার দে সংগৃহীত পালা গান? চারটে অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে মলুয়া। নিচের পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? অ্যান্সারটা হবে চন্দ্রাবতী। মলুয়া লোকগীতিটি কোন অঞ্চলের? ময়মনসিংহ অঞ্চলের। নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের কোন গীতিকাটি অত্যন্ত জনপ্রিয় ছিল? নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিল কাফন চোরা। ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদাদা ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে? সম্পাদনা করেন দক্ষিণানন্দন মিত্র। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? 30তম বিসিএসে আসছে। ঠাকুরমার ঝুলি এগুলো হচ্ছে রূপকথা। ইংরেজিতে লোককথা বা লোক সাহিত্যকে কি বলে? ইংরেজিতে লোককথা বা লোক সাহিত্যকে বলে ফোকলোর। পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলা হয়? পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে বলা হয় উপকথা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম কি ছিল? টোনাটুনির বই। যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোক সাহিত্য? এটি একটি প্রবাদ। তরজা হচ্ছে কবিগান জাতীয় লোকসঙ্গীত। বন থেকে বেরুলটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? এটি একটি ধাঁধা, অর্থাৎ ধাঁধার উদাহরণ। টোনাটুনির বই গল্পগ্রন্থের রচয়িতা কে? টোনাটুনির বই এই গল্পগ্রন্থের রচয়িতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়। ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদা ঝুলি গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? রচয়িতা দক্ষিণানন্দন মিত্র। আবল তাবল কার লেখা? বিশেষে আসছে। আবল তাবল লিখেছেন সুকুমার রায়। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? দেখেন 40তম বিসিএসে আসছে। উল্লিখিত ময়মনসিংহ গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়। নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী এগুলো কিন্তু ময়মনসিংহ গীতিকা, কিন্তু ভেলুয়া ময়মনসিংহ গীতিকা নয়। নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা? ময়মনসিংহ গীতিকা হচ্ছে মলুয়া। পূর্ববঙ্গ গীতিকার লোক পালাসুমের সংগ্রাহক কে? 37তম বিসিএস আসছে। পূর্ববঙ্গ গীতিকার লোক পালাসুমের সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। বাউল গানের বিষয়বস্তু কি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। বাউল গানের বিষয়বস্তু হচ্ছে অধ্যাত্ম বা আধ্যাত্ম বিষয়ক। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? 46তম বিসিএসে আসছে। হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গানকে। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে? উৎসুক করে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আনসারটা হবে আলাউদ্দিন হোসেন শাহের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে
পাঠান শাসকবর্গ। রোসাঙ্গ রাজ্যসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন? মূল পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? অ্যান্সার দেবে গিয়াসউদ্দিন আজম শাহের পত্রালাপ হয়েছিল। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? রসুল বিজয় কাব্যের রচয়িতা জৈনন্দিন। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? মালাধর বসু। আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা চরণ দুটি রচয়িতা কে? এই চরণ দুটি রচয়িতা লালন শাহ। খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই পংক্তিটি কার লেখা বা রচয়িতা কে? এখন অ্যান্সার হবে লালন ফকিরের রচনা। খাসার ভিতর অচিন পাখি পংক্তিটির উৎস কি? এই পংক্তিটির উৎস হচ্ছে এটি একটি লালন গীতি। শাহ আব্দুল করিমের জন্মস্থান কোন জেলায়? জন্মস্থান সুনামগঞ্জ জেলায়। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গানের রচয়িতা কে? অ্যান্সার হবে গগন হরকরা। বাংলা গানের মনমী সাধন ও লোকসঙ্গীত রচয়িতার মধ্যে কে সিলেট অঞ্চলের নয়? অ্যান্সার হবে উপরের সবাই সিলেট অঞ্চলে, যেমন হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমন দত্ত, কালা শাহ। অ্যান্সার হবে উপরে সকলেই সিলেট অঞ্চলের তাদের বাসা ছিল। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে? বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। অ্যান্সারটা হবে আলাউদ্দিন হোসেন শাহর আমলে সমৃদ্ধি ঘটেছিল। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতিমান? তিনি মূলত খ্যাতিমান ছিলেন অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। কবি বিজয় গুপ্ত কোন গ্রন্থ রচনা করে খ্যাতি লাভ করেন? খ্যাতি লাভ করেন পদ্মপুরাণ রচনা করে। কে বাহরম খানকে দৌলত উজির উপাধি প্রদান করেন? দৌলত উজির উপাধি প্রদান করেন নৃপতি নিজাম শাসুর। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা লালন শাহ। কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলাই, এই পংক্তিটি নিচের কোন লেখকের বা কোন একজনের? অ্যান্সার হবে লালন শাহের। খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই পংক্তিটি হচ্ছে বাউল পদাবলীর অন্তর্গত বা অন্তর্ভুক্ত। নিচের কোনটি কবি জৈনন্দিনের কাব্যগ্রন্থ? 45তম বিসিএসে আসছে। কবি জৈনন্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয়। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 33তম বিসিএসে আসছে। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিগানের প্রথম কবিকে? 33তম বিসিএসে আসছে। কবিগানের প্রথম কবি হচ্ছে গজলা গুই। এখানে ভুল করে গজলা পুট দিয়েছে, কিন্তু অ্যান্সারটি হবে গজলা গুই। কবিগানের রচয়িতা ছিল, অর্থাৎ যারা কবিগান রচনা করত তারা ছিল হচ্ছে নিম্ন বর্ণের হিন্দু। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি কবিগান জাতীয় সাহিত্যের রচয়িতা। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত, অর্থাৎ কে কে পরিচিত? 4টে অপশন দেখতে পাচ্ছেন
12তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে অ্যান্টনি ফিরিঙ্গি ও রামপ্রসাদ রায়। পুঁথি সাহিত্য বলতে বুঝি, পুঁথি সাহিত্য ইসলামী চেতনা বিষয়ক। পুঁথি সাহিত্যের ভাষা কি রূপ? সো পুঁথি সাহিত্যের ভাষা হচ্ছে মিশ্র ভাষা ছিল। দোভাষী পুঁথি বলতে বোঝায়, দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? 11তম বিসিএসে আসছে। সো অপশন অনুযায়ী পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা, কিন্তু অ্যান্সারটা হবে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। আর ফকির গরিবুল্লাহ যদি না থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে সৈয়দ হামজা। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, এই কবিতাংশটির রচয়িতা কে? 45তম বিসিএসে আসছে। সো এই পংক্তিটির রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত। কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া, কার উক্তি? এই উক্তিটি রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত। মেঘদূত কাব্যটি কার লেখা? মেঘদূত কাব্যটি রচয়িতা কালিদাস। যুগ সন্ধিক্ষণের কবি কে? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? 4টে অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে তিনি ছিলেন দুই যুগের মিলনকারী। সৈয়দ আলী হাসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে অভিহিত করেছেন? প্রায় শূন্যতার যুগ বা যুগ সন্ধিক্ষণের যুগ বলা হয় 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরিবুল্লাহ। দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি কে ছিলেন? 4টে অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের লেখক কে? একই প্রশ্ন। পুঁথি সাহিত্যের লেখক হচ্ছে সৈয়দ হামজা। আমির হামজা কাব্যগ্রন্থ রচনা করেন কে? 14তম বিসিএসে আসছে। আমির হামজা কাব্যগ্রন্থ রচনা করেন ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটি রচয়িতা কে? সোনাভান কাব্যগ্রন্থটি রচয়িতা শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। টপ্পা কি? টপ্পা এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক কে, অর্থাৎ কাকে টপ্পা গানের জনক বলা হয়? টপ্পা গানের জনক বলা হয় রামনীতি গুপ্তকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা, পংক্তিটি রচয়িতা কে? এই পংক্তিটি রচয়িতা রামনীতি গুপ্ত। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? 41তম বিসিএসে আসছে। পাঁচালিকার ছিলেন দাশরথী রায়। নিচের যেটি মধ্যযুগের সাহিত্যধারার অন্তর্গত বা অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে পাঁচালী। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটি রচয়িতা কে? দেখেন 40তম এবং 30তম বিসিএসে আসছে। এই বিখ্যাত লাইনটি বা পংক্তিটি রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাতি পোহাইল, পংক্তিটি রচয়িতা কে?
এই পংক্তিটি রচয়িতাও মদনমোহন তর্কালঙ্কার। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, কার লেখা? ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।